আমি শ্রী প্রতিকূল তুঙ্গ কাকদ্বীপ রামকৃষ্ণ মিশন নার্সারি কেজি স্কুলের একজন অঙ্কের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যুর টাকা পয়সার যোগ বিয়োগ গুণ এবং ভাগ, সেটা 10ম অধ্যায় মুদ্রা। কেমন? তো এই মুদ্রাটা কী করে এসছে সে সম্পর্কে দু একটা কথা বলি। তো টাকা পয়সার ব্যাপারটা কী? তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা রাস্তায় চলতে, পথে চলতে, বাজারে বেরোতে, তো মূলত আগে থেকে স্মরণ করে টাকা পয়সা নিয়ে বেরোতে হয়। কারণ বাজার করি কিংবা কিছু জিনিসপত্র কিনি, তাতে আমাদের কিন্তু প্রথম মূলত টাকা পয়সা দরকার হয়ে থাকে। সেই টাকা পয়সার কথা বলতে গেলে আগে বলি মুদ্রা। প্রাচীনকালে সেই মুদ্রাটা কী ছিল না, তখন তো এখনকার মতো মুদ্রা বা টাকা পয়সা বলে কিছু ছিল না। তার জন্য আগে বিনিময় প্রথা ছিল। তুমি কিছু চাল দিলে সে কিছু ডাল দিল, এইভাবে বিনিময় হতো। বা কারো একটা বলদ দিলে সে কিছু ধান দিল, এইভাবে একটা বিনিময় প্রথার মধ্যে উভয়ের মধ্যে সমতা তথা বজায় রেখে লেনদেন চলতো, মানে দেওয়া নেওয়া চলতো। কিন্তু বর্তমানে তার থেকে একটু উন্নত এলো, এসে কড়ি হলো, কড়ি থেকে ধীরে ধীরে টাকা পয়সা এলো। এবং এই মুদ্রাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে কয়েন, মানে কয়েন মুদ্রা, আর একটা হচ্ছে পয়সা, কী বলে কাগজের। তার মানে দেখো, একটা হচ্ছে ধাতুর মুদ্রা যেহেতু, যেটা কয়েন বলা হয়, 5 টাকা 10 টাকা যে কয়েনগুলো আমরা ব্যবহার করি, বা 2 টাকা এগুলো, বা 1 টাকা গেলে কয়েন মুদ্রা। আর একটা হচ্ছে নোট, ওটা হচ্ছে কাগজ দিয়ে তৈরি। সেই টাকা পয়সাকে প্রথমেই বলছি, দেখো টাকা পয়সাকে কী করে পয়সায় প্রকাশ করব। তো তোমরা জানো, অলরেডি জেনেছো 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে আমি লিখছি, ধরো 3 টাকা 15 পয়সাকে আমি পয়সায় প্রকাশ করতে চাই বা পয়সায় লিখতে চাই। তাহলে কি করতে হবে? তো তোমরা জানো 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। তাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর তার সঙ্গে 15কে যোগ করতে হবে। তাহলে 1 3 3, 300, আর 15 যোগ করলে 315 পয়সা। তাহলে টাকাকে পয়সায় প্রকাশ করলে 315 পয়সা। এটা আমি একটা ভাবে তোমাদের দেখালাম। অনেকেও করি, এটা ভুলও নয়। ধরো 3 টাকা 15 পয়সা সমান 315 পয়সা। এবারে বলি, এটা কি করে আসলো? টাকার ঘরে টাকা রেখে পয়সার সংখ্যাটাকে দুটো পরপর বসিয়ে দিতে হবে। পয়সার সংখ্যাটা যেন দুটো থাকে, বসিয়ে দিলে টোটাল পয়সা প্রকাশ করা হয়ে গেল। তো মূলত এটাও করতে পারো তোমরা, বা এটাও করতে পারো যে 1 টাকা সমান 100 পয়সা, 3 টাকাকে 100 দিয়ে গুণ করলে 300 পয়সা, তার সঙ্গে 15 যোগ করে 315 পয়সা পেলাম। ধরো 5 টাকা 5 পয়সা, তাকে কি করে আমি পয়সা প্রকাশ করব? তো 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। 5 টাকা মানে বেশি হবে, বেশি হলে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয়, 5 টাকা কত? 5কে 100 দ্বারা গুণ করতে হবে, তার সঙ্গে 5 আমি যোগ করব। তাহলে 1 5 5, দুটো শূন্য যুক্ত 5, তাহলে যোগ করলে 5 শূন্য 5 0 5, তাহলে 5 5 505 পয়সা। তাহলে 5 টাকা 5 পয়সা 505 পয়সা। তাহলে এভাবে কি করতে পারবো না? দেখো 5 টাকা 5 পয়সা, তাহলে 5 টাকা থাকলো। পয়সার ঘরে কিন্তু দুটো ঘর থাকা উচিত, সেখানে একটা আছে, তাহলে 0.5 পয়সা করবে। আমি বলেছিলাম দুটো ঘর থাকতে হবে। যেহেতু একটা চাইছে, সামনে শূন্য দিলাম, কিন্তু পরে শূন্য দেওয়া যাবে না, তখন এটা লিখব 505 পয়সা। তাহলে তোমাদের যেটা ভালো সেটা তোমরা করবে। তাহলে টাকা পয়সাকে পয়সায় পরিণত করলাম। তো এবারে তোমাদের কিছু টাকা পয়সাতে আমি যোগ দেখাবো, ঠিক আছে? তো তোমাদের বইটা খুলবে, তোমরা খুলে একটু দেখবে কিভাবে আছে, দেখো তোমরা ভালো করে। তো আমি যোগের 1 দাগের অঙ্কটা, অর্থাৎ 17 অধ্যায় 1 দাগের ক যেটা দিয়েছে, সেই অঙ্কটা আমি করাচ্ছি। 1 দাগের ক, ওখানে বলা আছে, দেখো 23 টাকা 36 পয়সা।
আর তার সঙ্গে 18 টাকা 14 পয়সা। তো প্রিয় ছাত্রছাত্রীরা একটু লক্ষ্য করো তোমরা, আমি যেভাবে করেছি আগে দেখো 23 টাকা 36 পয়সা, 18 টাকা 14 পয়সা, পয়সার সোজা পয়সার সংখ্যাকে লিখেছি আর টাকার সোজা টাকার সংখ্যাকে লিখেছি। এবার আমাদের যোগ করতে হবে। দেখো 6 ঘরের সঙ্গে 4 ঘর, 4 5 6 7 8 9 10, 10 কত বুঝবে? 0, হাতে আছে 1, 3 এক যোগ করলে 4 আর হাতে এক যোগ করলে 5, তাহলে আমি পয়সা বলে লিখলাম। টাকার ঘর থাকলো 8, 8-এর পর 3 ঘর 9 10 11, 11-এর 1 বসবে, হাতে আছে আমার 1, 1 আর 2 যোগ করলে 3 আর হাতে যোগ করলে 4, তাহলে 41 টাকা 50 পয়সা। তাই কি লিখবো? নির্ণয় যোগফল 41 টাকা 50 পয়সা। তো ছাত্রছাত্রী তোমরা সবাই একটু ফলো করো। আমি অনেক সময় খাতাও দেখেছি তোমাদের, বলেছিলাম যে যোগ করো বিয়োগ করো কি গুণ করো, সেখানে তোমরা যোগ বিয়োগ গুণও করেছো। লাস্টে কিন্তু লিখনি যে নির্ণয় যোগফল কি নির্ণয় বিয়োগফল, এই কথাগুলো তোমরা কিন্তু এড়িয়ে গেছো। ঠিক আছে, তো আরও একটা আমি যোগ তোমাদের দেখাচ্ছি, একটু ফলো করো। আরও একটা যোগ দেখাচ্ছি। ধরো গয়ের দাগেরটা ওখানে বলেছি, দেখো 12 টাকা 44 পয়সা, তার সঙ্গে রয়েছে 12 টাকা 84 পয়সা। কেমন এই যোগটা করব? তো একইভাবে দেখো আবার কি বলছি, 4-এর সঙ্গে 4 যোগ করলে 4 5 6 7 8, ক ঘর? 8 ঘর হলো, 8 বসলো। ঠিক আছে, 8-এর সঙ্গে 4 ঘর 8 9 10 11 12, 4 ঘর যোগ করেছি, 12 2 বসবে, তাহলে 1 কোথায় যাবে? 1 তো এখানে লিখলে 12 মানে 128 পয়সা, মানে টাকা চলে আসবে। সেই একটা কিন্তু তোমরা টাকার ঘরের মাথায় এককের স্থানে লিখে রাখবে। এইটা আমার টাকা থাকলো, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 আর 1 যোগ করলে 5 আর 1 যোগ করলে 2, তাহলে এক্ষেত্রে লিখবো অতএব নির্ণয় যোগফল 25 টাকা 28 পয়সা। তো তোমরা যোগ শিখলে তোমাদের বইতে যে যোগ বিয়োগগুলো রয়েছে, যোগের অঙ্ক যেগুলো রয়েছে তোমরাও করবে মন দিয়ে। তো এবারে যোগের পরে কয়েকটা বিয়োগও দেখাচ্ছি, দেখো কি করতে হবে। ধর তোমাদের আছে বইতে এটা 2-এর দাগের ক্ষয়ের অঙ্কটা বলেছি, দেখো 21 টাকা 85 পয়সা, আর রয়েছে 12 টাকা 58 পয়সা। এই বিয়োগটা আমি করছি। কেমন বিয়োগ চিহ্ন দিলাম। তো প্রথমে যেমন তোমরা স্বাভাবিকভাবে বিয়োগ শিখেছো না সংখ্যা থেকে, সেইভাবে তোমরা বিয়োগ করবে। 5 থেকে 8 আমি বিয়োগ করতে পারি না, তাহলে 1 দশক ধার নেব। ধার নিলে কত? ওখানে দাঁড়ালো 1 দশক আর 5 মানে 15 দাঁড়িয়েছি। তো 15 থেকে 8 বাদ দেবো, 8-এর পর ডাকো 9 10 11 12 13 14 15, ক ঘর হয়েছে? 4 ঘর আর 3 ঘর, মানে এর কত? 4 3 7 ঘর, 7 থাকলো। এটি আমি 1 ধার নিয়েছি, আছে কত? 7, 7 থেকে 5 বাদ দেব, 5-এর পর 6 7, ক ঘর হলো? 2 ঘর, তাহলে 2 বসছে। এবার টাকা লিখলাম, এখানে একই, 1 থেকে 2 বাদ যায় না, এখানে 1 ধার নিয়েছি, থাকলে এখানে 1 থাকলে এখানে থাকছে কত? 11। 11 থেকে বাদ দেব, কেমন? তাই 2-এর পর 3 4 5 6 7 8 9 10 11, ক ঘর হলো? 9 ঘর হয়েছে, তাহলে 9 ঘর মানে 9 বসবে। কেমন? আর এটি 1 থেকে 1 বাদ দিলে 0, লিখব কি? অতএব নির্ণয় বিয়োগফল সমান
টাকা 27 পয়সা। তো ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার্থে আরও একটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো ওর দাগেরটা। ওর দাগেরটা বলেছে 15 টাকা 10 পয়সা, আর তার থেকে 11 টাকা 90 পয়সা বিয়োগ করতে হবে। তো এই বিয়োগটা কি করে করব? দেখো 10 থেকে 90 আমাকে বাদ দিতে হবে, 10 তো ছোট সংখ্যা, তাহলে আগে আমি 0 থেকে 0 বাদ দিই, তাহলে 0 বসে গেল। ঠিক আছে, এখানে 1 ধার নিয়েছি, 1 থেকে তো 90 বাদ দিতে পারি না, তাহলে 1 দশক ধার নেব, ধার নিলে এখানে কত হবে 11, তাহলে 1 থাকছে না, এটি কিন্তু 1 চলে গেছে, আছে কত 4, তাহলে 11 থেকে 9 বাদ দিতে হবে, 9-এর পর দেখো 10 11 ক ঘর হলো 2 ঘর, তাহলে 2 বসছে, টাকা বলে লিখলাম। এখানে কত হচ্ছে 4, 4 থেকে 1 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, সংখ্যার সামনে 0 আমরা বসাবো না, লিখবো অতএব নির্ণয় বিয়োগফল সমান 1 টাকা 20 পয়সা। 4 থেকে 1 বাদ দিলে 3 থাকছে, 3 টাকা 20 পয়সা। আবার বলছি দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে 1 দিলে 11, 11 থেকে 9 বাদ 9, 10 11 2 ঘর রয়েছে, 1 ওখানে ধার নিয়েছি, আছে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো সংখ্যার বামে 0 বসতে পারে না, তাহলে বিয়োগফল কত না 3 টাকা 20 পয়সা। ঠিক আছে, এবারে এই যোগ বিয়োগের উপর নির্ভর করে কয়েকটা ভাষার অঙ্ক আমি তোমাদের বলছি, তোমাদের বইতে যেগুলো রয়েছে তো দেখো মন দিয়ে কী করে আছে। 4 দাগেটা দেখো, তোমার বাবা তোমার জন্য 125 টাকা 75 পয়সা এবং তোমার ভাইয়ের জন্য 105 টাকা 25 পয়সার দুটো জামা কিনলো, তোমার বাবার কত খরচ হলো? তাহলে তোমার জন্য কিনেছে কত? তোমার জন্য 125 টাকা 75 পয়সা, আর ভাইয়ের জন্য কিনেছে কত 105 টাকা 25 পয়সা দুটো জামা কিনেছে, মানে দুজনে দুটো জামা একটা একটা করে, তাহলে মোট তোমার বাবার কত টাকা খরচ হলো। মোট মানে কি, আমরা মোট মানে যোগ করে বোঝাবো, তাহলে 5-এর সঙ্গে 5 যোগ করলে 5 6 7 8 9 10, 10-এ 0 বসবে, হাতে আছে 1 7 আর 2 8 9, হাতে 1 যোগ করলে 0, হাতে আছে 1, টাকার সোজা টাকা লিখলাম, আর পয়সা সোজা আমরা পয়সাও লিখলাম। 5-এর সঙ্গে 5 যোগ করো, 6 7 8 9 10, 10-এর সঙ্গে 1 যোগ করো 11, 11 1 বসেছি, হাতে আছে 1, 2 আর 1 যোগ করলে 3, আর 1 যোগ করলে 2, তাহলে 231 টাকা 00 পয়সা। তাহলে তোমার বাবার কত খরচ হলো লিখবে, অতএব তোমার লিখবে না, আমার, এটাও করে দাও আমার জন্য, এটাও লিখবে আমার জন্য, আমার বাবার মোট 231 টাকা 00 লিখতে পারো, নাও লিখতে পারো, টাকা খরচ হলো। তাহলে এইভাবে যোগের অঙ্কগুলো তোমরা করবে। ও একটা ভাষার অঙ্ক দেখাচ্ছি, দেখো তোমাদের বইতে যে ভাষার অঙ্ক রয়েছে, একটা ভাষার অঙ্ক আমি করে দিচ্ছি, সেটাও দেখো রয়েছে। এক ফল বিক্রেতা 136 টাকা 50 পয়সা দিয়ে কিছু ফল কিনে 170 টাকায় বিক্রি করলেন, তিনি কত টাকা লাভ করলেন? ঠিক তোমাদের 5 দাগের অঙ্ক বই থেকে। তাহলে কিনেছে কত টাকায় 136 টাকা
50 পয়সা কিনেছি আর বিক্রি করছি 170 টাকায়, তাহলে কেনা দাম থেকে বিক্রি দামটা বেশি, তার মানে লাভ হয়েছে, তবেই আমাদের বিয়োগটা করতে হবে। তাহলে আগে কিন্তু লিখতে হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, লিখি বিক্রি মূল্য। বিক্রি মূল্য কত টাকা বলেছে? 170 টাকা। 170 টাকা। আর যে দামে কিনেছে ক্রয় মূল্য কত টাকা কিনেছে না 136 টাকা 50। 136 টাকা 50 পয়সায় কিনেছে। তো এটা একটা নতুন ধরনের বিয়োগ, তো তোমরা করেছো। তো প্রথমে আমি এখানে কিন্তু 0 পয়সা, মানে কিছু নেই, দেখতে পাচ্ছি ফাঁকা ঘর রয়েছে, তাহলে 170 পয়সা বলে লিখলাম। কেমন? তাহলে 0 পয়সা থেকে আমি কখনো 50 পয়সা বিয়োগ করতে পারি না, তার জন্য আমাকে ধার করতে হবে। এখানে ধার করব 1 টাকা ধার করবো, 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। তাহলে ওখানে লিখে রাখবো 100 পয়সা। তো প্রথমে এই 0 থেকে 0 বিয়োগ করে দাও, কোনো অসুবিধা নেই। তারপরে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। এই 0 থেকে 5 তো বিয়োগ জানে, এখান থেকে 1 ঢালবে, 1 ঢাল নিলে এখানে কত আসবে? 10। সেই 10 থেকে 5 বাদ দিলে 5 পয়সা থাকলো, টাকা থাকলো। এখানে 1 ধার নিয়েছি, আছে কত? 9। এটি কত আছে? 6। কেন 9, কেন 6 একটু বোঝো। যদি তোমাদের আগে আমরা বিয়োগ সম্পর্কে বুঝিয়ে দিয়েছি যে 0 থেকে তো আমি কিছু ধার নিতে পারি না, ধার নিতে হলে তার আগের সংখ্যাকে ধার নিতে হবে। আগের সংখ্যা হচ্ছে 7, সেখান থেকে 1 ধার নিলে থাকছে 6, ওখানে হলো 10, 10 থেকে এখানে 1 ধার নিয়েছি, তাহলে এখানে থাকছে কত? 9। এবার 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 6 বাদ দাও 6, 7, 8, 9 ক ঘর হলো? 3 ঘর। এটি কত? 6, 6 থেকে 3 বাদ দিলে কত? 3, আর 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে তার কত টাকা লাভ থাকলো? 33 টাকা 50 পয়সা। অতএব কী লিখবো? ভাষা কি বলেছে? তিনি কত টাকা লাভ করলেন? অতএব তিনি 33 টাকা 50 পয়সা লাভ করলেন। তাহলে তিনি 33 টাকা 50 পয়সা লাভ করলেন। এইভাবে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো করলে, যোগ বিয়োগের অঙ্ক তোমরা শিখলে, করলে। কেমন? এরপরেই পরের অধ্যায়ে আমরা 18 অধ্যায় একটু যাব, সেখানে টাকা পয়সার গুণ সম্পর্কে কয়েকটা কথা আমি বলছি, দেখো। তো গুণ কীভাবে আছে তোমাদের বইতে যেমন আছে তেমন আমি একটা দেখাচ্ছি। ধরো 7 টাকা 50 পয়সা, একে দেখের কয়ের অঙ্কটা? 7 টাকা 50 পয়সা, 50 পয়সা। তাকে গুণ করতে বলছে 4 দিয়ে। যেমন করছি লক্ষ্য করো, কত দিয়ে গুণ করতে বলছে? 4 দিয়ে। তাহলে প্রথমে 4-এর সঙ্গে গুণ, 4 শূন্যে 0, পয়সার সোজা পয়সা লিখে রাখলাম। 5 4 20, 0 হাতে আছে 2, 2টা এখানে আসবে, টাকা সে টাকা লিখলাম। 7 নামটা দেখো, 4 নামটা, 4 7 28, আর 2 29, 30। তাহলে 30 টাকা 00 পয়সা। তাহলে গুণটা কীভাবে করলাম? 4-এর সঙ্গে 0, 4 সঙ্গে 0 বসলাম, 4-এর সঙ্গে 5 গুণ, 4 নামটা রাখো, 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 20 0 বসেছে, হাতে আছে 2, আবার 4 7 28, আর 2 যোগ করে 30। লিখব কি? অতএব নির্ণয় গুণফল 30 টাকা 00 পয়সা লিখতে পারো, না লিখতে 30 টাকা লিখলে চলবে। তো গুণ তোমরা করলে। এরপরে আছে দেখো, দেখাচ্ছি, ধরো ঘয়েরটা 12 টাকা 30 পয়সা, 12 টাকা 30 পয়সা। তাকে গুণ করতে বলছে, আমাকে মনে হয় 7 দিন, আমি 7 দ্বারা গুণ করলাম, গুণিতক 7 দিলাম, গুণ কর। 7-এর নামটা রাখো, 7 0 0, 7 3 21, 1 হাতে আছে 2, 2টা এখানে থাকলো। 7 2 14, 15 16, 16 6 বসেছে, হাতে আছে 1, 7 7 আর 1 যোগ করলে 8,
টাকা শুধু টাকা লিখলাম, পয়সা যা পয়সা লিখলাম, ঠিক আছে। তাহলে 86 টাকা 10 পয়সা লিখব কি? অতএব নির্ণয় গুণফল 86 টাকা 10 পয়সা। তো যেহেতু তোমরা টাকা পয়সার গুণ শিখলে, সেই সঙ্গে একটু ভাগও শিখো। তো কথা হচ্ছে আমরা ভাগ সিলেবাসে রাখি নাই, তবু কিছুটা জানো, কারণ তোমরা স্ট্যান্ডার্ড 1-এ তো করেছো 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্ক সংখ্যাতে ভাগ, সেই রকম ভাগ আমরা করাবো। এমন কিছু ভাগ জানো যেটা তোমাদের ক্ষেত্রে খুব বোঝির মনে হবে, সেগুলো আমরা দেবো না বা করাবো না। তো দেখো না সেইভাবে কি করছি, চেষ্টা করি না। ধরো 14 টাকা 35 পয়সা, ধরো 2 দাগের উঁয়োর অঙ্কটা আমি করে দিচ্ছি। ভাগের 2 দাগের উঁয়ো, ওখানে বলেছি কি সেটাকে তুলি 49 টাকা 21 পয়সা। 49 টাকা 21 পয়সা ভাজিত 7 বলেছে। তাহলে এই টাকা পয়সাকে 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা করছি, দেখো 7 দিয়ে ভাগ করছি। 49 টাকা 21 পয়সা, যেমন তোমরা লিখেছো বা শিখেছো, কোনো অসুবিধা নেই, তোমাদের মতো করো। 7-এর নামটা রাখো, 49 আগে টাকাকে, 7-এর নামটা 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49। তাহলে 7 7-ই যাচ্ছে 49। তাহলে টাকার ঘরে টাকা বসলো, মিলে গেল। এবার পয়সা লাভছে 21, তো এখানে টাকা বসবে 21। দেখো 7-এর নামটা রাখো, 7 3 21, তাহলে 3 পয়সা লিখব কি? অতএব নির্ণয় ভাগফল সমান 7 টাকা 3 পয়সা, ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটা বলা হচ্ছে, যেহেতু ভাগটা একটু কঠিন মতো মনে হয়, আমি জানি সিলেবাসে নেই, তবু তোমাদের আগে থেকে জানার জন্য করালাম একটা ভাগ। ভালো লাগলে তোমরা করবে, না হলে করলে কোনো অসুবিধা নেই। সিলেবাসে যেহেতু নেই, তো আমি এটা দেখিয়ে দিলাম, একটু দেখে নেবে তোমরা, কেমন? তো যেহেতু আমি একটু আগের এই গুণ করিয়েছি, সেই গুণের উপর নির্ভর করে একটা ভাষা অঙ্ক বলি। ধরো তোমাদের বই যেটা দেয় সেটা বলে দিই। একটি পেনের দাম 11 টাকা 50 পয়সা, 9টি পেনের দাম কত? মানে 3-এর দাগের অঙ্কটা। তাহলে একটা পেনের দাম কত বলেছে? 11 টাকা 50 পয়সা। 11 টাকা 50 পয়সা। আমাকে কটা পেন বলেছে? 9টা পেন। তাহলে 9টা পেনের দাম কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটা পেনের দাম বলেছে কত? 11 টাকা 50 পয়সা। তাহলে 9টা পেনের দাম কত? তাহলে বেশি হবে, বেশি হলে কী করতে হবে? গুণ করতে হবে। 9 0 0, 9 5 45, 5 হাতে আছে 4, টাকা সোজা টাকা, পয়সা সোজা পয়সা আমরা লিখলাম। 1 9 9 আর 4 যোগ করো 10 11 12 13, 13 3 বসেছে, যে 1 থাকলো, 9 9 1 10, তাহলে 103 টাকা 50 পয়সা। তাহলে ভাষা কি লিখবো? এরূপ 9টি পেনের দাম, অতএব এরূপ 9টি পেনের দাম 103 টাকা 50 পয়সা। তো এইরকম ছোটোখাটো গুণ আমরা আরও দিতে পারি। তো তোমার একটা খাতার দাম দিয়েছে এখন 25 টাকা, 5টা খাতার দাম কত? কি একটা পেনের দাম তো 5 টাকা, 5টা পেনের দাম কত? এই গুণগুলো আমরা শিখব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে আমার একটা কথা, যে মানসাঙ্কের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও তোমরা করবে, কারণ শর্ট প্রশ্নটাই ভ্যারি করি, ভালো করে করবে। তো এই পর্যন্ত আজকে। তো পুজোয় হয়তো তোমাদের ভালো কাটছে, তোতরা হয়তো নয়, অনেকে জানি, কিন্তু পড়াশোনাটা করতে হবে। সামনে মাসে আমাদের পরীক্ষা, তোমরা অবশ্যই আমাদের পেয়ে যাবে। আর যেহেতু একটা ক্লাসের সমস্যার জন্য ক্লাসটা আবার করতে হলো, অনেকগুলো ক্লাস হয়ে গেছে কিন্তু তোমাদের পাওনি হাতে, তো সেদিকে বলছি ক্লাসটা করবে, মন দিয়ে পড়াশোনা করবে, একটু স্ট্রিক্টলি হও, কারণ আগামী বছর তো স্ট্যান্ডার্ড থ্রিতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এইসব জিনিসগুলো বিভৎস বেরিয়ে পড়বে, প্রচুর বেরিয়ে পড়বে। তোমাদের টাকা পয়সাটা মেন, প্রচুর বলছি। টাকা পয়সার যোগ বিয়োগটা এখন শিখলে হবে, গুণটা মোটামুটি, কিন্তু ভাগটা টলি পরে রাখছে। তো সেখানে ডান দেখেছি শর্ট প্রশ্ন, আমি বইয়ের অধ্যায় কিছু দিয়েছি HW, সেগুলো করবে। আর ওধারে কিছু আমার
শর্ট প্রশ্ন দেওয়া আছে, শর্ট প্রশ্ন করবে, কারণ ওই পরীক্ষা হলে ওই টাইপের শর্ট প্রশ্ন আমরা দেবো, ওই টাইপটা মনে করে। তোমাদের আমি কিছু শর্ট প্রশ্ন দিয়েছি, দেখো এই শর্ট প্রশ্নগুলো তোমরা করবে। 1 টাকা 100 পয়সা, 2 টাকা 200 পয়সা, 5 টাকা 500 পয়সা, একটা আদুলি মানে 50 পয়সা, একটা সিকি মানে 25 পয়সা, 325 পয়সা মানে 3 টাকা 25 পয়সা। পয়সাকে টাকা পরিণত করলে 100 দ্বারা ভাগ করতে হবে, টাকাকে পয়সা পরিণত করলে 100 দ্বারা গুণ করতে হবে। 200 পয়সা মানে 4টি আধুলি, যেহেতু একটা আধুলি 50 পয়সা, 50 দিয়ে ভাগ করা আছে। 200 পয়সা মানে 8টা সিকি, অপশান দিয়েছি 4 ছয়া, কারণ 225 দিয়ে ভাগ করেছো। আর মুদ্রা 2 প্রকার, ঠিক আছে। এবারে একটা মুদ্রা বলতে 2 প্রকার বলতে আমরা ওই টাকা দিয়ে একটা প্রকাশ করি, একটা কয়েন দিয়ে, ধাতু দিয়ে। এবারে এখানে দুটো কথা বলছি, দেখো পয়সাকে টাকায় প্রকাশ করলে 100 দ্বারা ভাগ করতে হবে। 325 পয়সা মানে কত? 325কে 100 দিয়ে ভাগ করবো। 100 দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিকটা বসিয়ে দিয়েছি। বা 785 পয়সা 100 দ্বারা ভাগ করলাম, 100 দুটো শূন্য, ডান দিক থেকে 2 ঘর আগে দশমিকটা বসেছি, মানে 785 পয়সা মানেই হলো 7 টাকা 7.85 টাকা। তাহলে 785 পয়সা মানে 7.85 টাকা। এবারে পয়সা, টাকাকে পয়সা প্রকাশ করতে হবে। যেমন 5 টাকা সমান কত পয়সা, তাহলে 1 টাকা সমান কত? 100 পয়সা। 5 দ্বারা গুণ করছি, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 1 5। তাহলে টাকাকে যখন পয়সা প্রকাশ করতে তখন 100 দ্বারা গুণ, কেমন? আর পয়সাকে টাকা প্রকাশ করলে 100 দ্বারা ভাগ। তো প্রিয় ছাত্রীরা ভালো থাকবে, নমস্কার।